এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ম্যাম, পিছে দেখুন। কি আছে পেছনে? আর এই ফাঁকেই আমি অফিস থেকে এক দৌড়ে বেরিয়ে গেলাম। কালকে কি হবে আমি সেটা জানি না, আজকে তো কোনো মতে ওর হাত থেকে মুক্তি পাই। এরপর রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে সোজা বাসার দিকে রওনা দিলাম। আসার সময় শুনতে পেয়েছি শিমলা অফিসের ভিতরে বসেই আমাকে অনেকগুলো বকা দিছে। আমি এখন যদি ওর হাতে পড়তাম তাহলে আমি শেষ হয়ে যেতাম, কারণ শিমলা সিগারেট খাওয়া ছেলেদের একটু দেখতে পারে না। আমি অবশ্য এর আগে এইগুলো খেতাম না, এই তো বছরখানেক আগে খাওয়া শিখেছি। যাই হোক, এইগুলো বলতে বলতে বাসায় চলে এসেছি। আমি রিক্সা ভাড়া দিয়ে ভিতরে চলে গেলাম। আব্বু, আব্বু, কই তুমি? কিরে মা, কি হয়েছে? এত জোরে ডাকতেছিস কেন? আব্বু জানো আজকে অফিসে কি হয়েছে? না বললে জানবো কিভাবে? আব্বু, আজকে শ্রাবণকে নিয়ে সারাদিন ঘুরেছি, কিন্তু বোকাটাকে একটুও বুঝতে দিই নাই যে আমিও ওকে মনে মনে ভালোবাসি। একদম ভালো করেছিস, আমার প্রিন্সেসকে কষ্ট দিয়েছো। আর আব্বু, বিকেলে কি হয়েছে সেটা জানো? কি হয়েছে? শ্রাবণ আমার ভয়ে অফিস থেকে দৌড়ে পালিয়ে বাসায় গেছে। অনেক হয়েছে গল্প, এইবার ফ্রেশ হয়ে খেতে আয়। ওকে আম্মু। এরপর শিমলা তার রুমে চলে গেল, আর এদিকে নিচে শিমলার আব্বু বলল, দেখেছো আমাদের মেয়ে আজকে কত খুশি। এরকম হাসি খুশি ভাবে ওকে আমি অনেকদিন দেখি না। এটা তুমি একদম ঠিক বলেছো। আমি আমাদের বাসার ছাদে বসে আছি, হাতে এক কাপ চা, চায়ের কাপে চুমুক দিচ্ছি আর শিমলার কথা ভাবতেছি। আগের ভার্সিটি লাইফটা কতই না সুন্দর ছিল। বারবার ইচ্ছে করে অতীতে ফিরে গিয়ে আবার সঙ্গে কিছু নতুন করে শুরু করি। মানুষ কি তাড়াতাড়ি বদলাতে পারে সেটা শিমলাকে না দেখলে বোঝা যাবে না। যে মেয়ে আমার জন্য বিষ খেতে পারে, আর আজকে সেই মেয়ে ঠিকই অন্য একজনের সাথে সংসার বাঁধতে চলেছে। কেন এলো আবার শিমলা আমার জীবনে ফিরে এলো? এগুলো ভাবতেছিলাম আর আকাশের দিকে তাকিয়েছিলাম। তখনই আমার ফোনে একটা কল বেজে উঠল। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আইমান ফোন দিয়েছে। আমি সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। কি মিস্টার মজনু, কোথায় তুমি? ছাদে বসে আছি আমার সবচেয়ে প্রিয় জিনিসের সাথে। তোমার প্রিয় জিনিস মানেই তো চা। এই হাসবি না, আমার তো আর তোদের মতো প্রিয় মানুষ নেই, তাই এই চা একমাত্র সম্বল। বাজে কথা বলে রেস্টুরেন্টে চলে আয়, রিয়াও আছে। আজকে সন্ধ্যা পর্যন্ত গল্প করব। মানে আজকে হঠাৎ করে? কাহিনী গটাই ফেলেছি বন্ধু, তুই আগে আয়, তারপরে তোকে সবকিছু খুলে বলতেছি। আচ্ছা, 10 মিনিট অপেক্ষা কর। এরপর আমি আমার রুমে এসে রেডি হয়ে বেরিয়ে গেলাম। একটা রিক্সা নিয়ে আইমানের কাছে চলে এলাম। রিক্সা ভাড়া দিয়ে সোজা আইমানের কাছে চলে এলাম। আসসালামু আলাইকুম ভাবি। শ্রাবণ ভাইয়া, একদম ফাজলামো করবেন না। আচ্ছা সরি। এইবার আইমান তুই বল, কাহিনী কি? আজকে এত খুশি কেন? ভাই, কাজ করে ফেলেছি। কি করেছিস আবার? ভাই, 1 মাস পরে আমার আর রিয়ার বিয়ে। মানে কেমনি কি ভাই? আজকে বিকালে আব্বু আম্মু রিয়াদের বাসায় গিয়েছিল, সকলের মতেই বিয়ে হতে চলেছে। বাহ, এটা তো খুশির খবর। তাহলে এখন তাড়াতাড়ি খাবার অর্ডার দাও। তোকে বলতে হবে না, আমি কি তোর মতো খচ্চর নাকি? ভাবি আমি কিন্তু গেলাম। এই তুমি কি শুরু করছো? তুমি তো বড় খচ্চর। এই না হলে আমার ভাবি। তুমিও শ্রাবণের দলে চলে গেলে। আব্বে চুপ। এরপর 3 জনে মিলে অনেক মজা করলাম। রাত 8টার দিকে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার কাছে এসে আপুর জন্য কিছু চকলেট কিনে বাসার সামনে চলে এলাম। এরপর দরজার কাছে এসে কলিং বেল বাজালাম। আপু এসে দরজা খুলে দিল। ভাইয়া, আমার চকলেট কই? কিছু বলতে যাব তার আগে আপু আমার কাছ থেকে চকলেট কেড়ে নিয়ে দৌড়। আমি একটা হাসি দিয়ে আম্মুর সাথে কিছু কথা বলে আমার রুমে চলে এলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে সকালে অফিসে চলে গেলাম। নিজের ডেস্কে বসে কাজ করতেছিলাম। তখন খেয়াল করলাম রিয়া শিমলার কেবিনের দিকে যাচ্ছে। আমি চোখের ইশারায় জিজ্ঞেস করলাম কি হয়েছে। রিয়া বলল ম্যাম নাকি তাকে ডেকেছে। প্রায় 20 মিনিট পরে রিয়া শিমলার কেবিন থেকে বের হলো। রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়ার কপাল বেয়ে ঘাম পড়তেছে। তাই আমি রিয়াকে ডেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু রিয়া আমার কথা শুনেও না শোনার ভান করে চলে গেল। আমি কিছুই বুঝতে পারতেছিলাম না, তাই চুপচাপ নিজের কাজে মন দিলাম। লাঞ্চ টাইমের আগে শিমলার কেবিনে আমার ডাক পড়ল। আমি চুপচাপ শিমলার কেবিনের সামনে গেলাম।
কালকের কথা মনে পড়তেই ভয় হতে লাগলো। এরপর আমি লাঞ্চ টাইমের আগে সিমলার কেবিনে আমার ডাক পড়লো। আমি চুপচাপ সিমলার কেবিনের সামনে চলে গেলাম। কালকের কথা মনে পড়তেই ভয় হতে লাগলো। এরপর আমি বাইরে দাঁড়িয়ে বললাম, ম্যাম ভিতরে আসুন। এরপর আমি ম্যামের সামনে এসে দাঁড়িয়ে রইলাম। কোনো কথা বলতেছি না, একভাবে কাজ করে যাচ্ছে। আমাকে বসতেও বলে নাই। আগের দিনের কথা মনে করে আমি দাঁড়িয়ে রইলাম। কি জানি আবার কখন থাপ্পড় মারে। এইভাবে প্রায় 10 মিনিট হয়ে গেল। তাই আমি এইবার বাধ্য হয়ে বললাম, ম্যাম আমি কি পরে আসবো? ওকে ম্যাম, আমি আপনার কাছে পরে আসতেছি, আপনি বরং কাজ করুন। আমি এইটা বলে বাইরের দিকে যেতে লাগলাম। তখনই আপনাকে আমি এখান থেকে যেতে বলেছি? আমি আবার ম্যামের সামনে এসে দাঁড়িয়ে বললাম, না ম্যাম, কিন্তু আপনি তো কাজ করতেছেন। আপনি আজকে সারাদিন আমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকবেন? পাগল নাকি? কি বলেন এসব? আমার লজ্জা করে। মিস্টার শ্রাবণ, আমি আপনার সাথে মজা করতেছি না। এই রে, এ তো রেগে পুরো আগুন হয়ে আছে। কিন্তু ম্যাম আমি কি করেছি? কি করেছেন আবার জিজ্ঞেস করতেছেন? কালকে আমাকে না বলে আমার সামনে থেকে পালিয়ে গিয়েছিলেন কেন? ম্যাম সরি, আপনি কালকে যে রেগেছিলেন তাতে শিওর আমি শহীদ হতাম। আর আজকাল তো দেখা যায় আপনি অফিস ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ান। আস্তাগফিরুল্লাহ। ম্যাম আপনি এগুলো কি বলেন? আমি আর মেয়ে, এটা তো পাগলও বিশ্বাস করবে না। তার মানে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? একটা ছিল, বাট সে তো আমাকে ভুল বুঝে দূরে চলে গেছে। আর আপাতত একাই আছি। ম্যাম আমার দিকে একবার তাকিয়ে আবার বলল, তাহলে এই রিয়াটাকে? আমি তো ছবিটা দেখে অবাক। এ কি জিনিস মাইরি? কালকে বন্ধুর গার্লফ্রেন্ড দেখতে গেছিলাম, সেই ছবি ম্যামের ফোনে কেন? কোন হালায় আমার এমন সর্বনাশ করলো? আরে ম্যাম এটা তো আমার ভাবি। ভাবি মানে? ম্যাম আমার বন্ধু আইমানের হবু বউ লাগে রিয়া। বন্ধুর বউ মানেই তো ভাবি, তাই তো ভাবি বললাম। ও শিট, একটা ভুল হয়ে গেছে। কি ভুল ম্যাম? কিছু না, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, এটা আপনার শাস্তি। কোথাও যাবেন না, আমি একটু বাইরে থেকে আসতেছি। কিন্তু ম্যাম আমার খুব ক্ষুধা লেগেছে। আমি কিছু জানি না, চুপ করে দাঁড়িয়ে থাকুন এখানে। এই বলে সিমলা তার কেবিন থেকে বেরিয়ে গেল। আর আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম, সিমলার কাছে এই ছবিগুলো এলো কিভাবে? আর ছবিগুলো করে দিলই বা কে? সে যাই হোক, সিমলা কি আমাকে ফলো করতেছে? এমন আচরণ তো সিমলা আমার সাথে প্রায়ই করতো। যখন আমি ভার্সিটিতে কোনো মেয়ের সাথে কথা বলতাম, তখন কোথা থেকে সিমলা এসে সবগুলোকে কথা শুনিয়ে দিত। একটা পর্যায়ে তো এমন হয়েছিল যে সিমলার ভয়ে কোনো মেয়ে আমার সাথে কথা বলতো না। এখন তো আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই, তাইলে সিমলা কেন আবার আমার উপরে অধিকার খাটাচ্ছে? তাহলে সিমলা কি এখন আমাকে ভালোবাসে? আমার সন্দেহ যেন আস্তে আস্তে আরও গভীর হচ্ছে। আল্লাহ তুমি একটু দেখো আমার আর সিমলার ব্যাপারটা। দূর আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? আশেপাশে তাকিয়ে দেখি মোট 3টা চেয়ার আছে, এর ভিতরে একটা সিমলাই বসে আছে। আমার তো দাঁড়িয়ে থাকতে সেই আকারে কষ্ট হচ্ছে, তাও আর উপায় না পেয়ে চেয়ারে বসে পড়লাম। চেয়ারে বসে মোবাইল চালাচ্ছিলাম, তখনই পিয়ন এসে বলল, স্যার আপনার দুপুরের লাঞ্চ খেয়ে নিন। কে পাঠিয়েছে? ম্যাডাম পাঠিয়েছেন, আর আপনাকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বলেছেন। আচ্ছা আপনি আসুন। এরপর আমি কিছু সময় হেসে নিলাম। নিজেই খাবার পাঠিয়েছে, আবার নিজেই দাঁড়িয়ে খেতে বলেছে, বললেই হলো নাকি? আমি বসে বসে খাবার খেতে লাগলাম। খাওয়া শেষ করে মোবাইলে গেমস খেলতেছিলাম, তখনই পেছন থেকে কে যেন আমার কানটা টেনে ধরলো। আমি পিছনে তাকিয়ে দেখি ম্যাম রাগীভাবে আমার দিকে চেয়ে আছে। এরে কাজ হয়েছে, এবার কি হবে? আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে গিয়ে বললাম, সরি ম্যাম সরি। রাখেন আপনার সরি, আপনাকে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম আমি, আর আপনি বসে বসে বাচ্চাদের মতো মোবাইলে গেমস খেলতেছেন। আপনাকে তো আমি শেষ করে ফেলবো। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কানটা এখনো ব্যথা করতেছে। অনেক জোরে টান দিয়েছে ম্যাম। এই নিন, এখানে 10টা ফাইল আছে, সবগুলো 3 দিনের মধ্যে চেক করে আমার কাছে এসে জমা দিয়ে যাবেন। ম্যাম আপনি এগুলো কি বলতেছেন? আমাকে মার্ডার করার প্ল্যান করতেছেন নাকি? মেয়েদের সাথে বেশি কথা বললে এখন থেকে এমনই শাস্তি পাবেন। কিন্তু ম্যাম আমি মেয়েদের সাথে কথা বললে আপনার কি? সেটা আপনাকে বলতে হবে নাকি? ভুলে যাবেন না আপনি আমার অফিসে চাকরি করেন, সো আমি যা বলবো তাই করবেন। ওকে। এখানে কথা বাড়িয়ে লাভ নেই, এই মেয়ে পাগল হয়ে গেছে। এরপর আমি ফাইলগুলো নিয়ে ম্যামের কেবিনের বাইরে বের হলাম। কিন্তু বাইরে বেরিয়ে দেখি অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, কারণ প্রায় 2 ঘন্টার মতো ম্যামের কেবিনের ভিতরে ছিলাম আমি। এর কারণে একটু লজ্জা করতেছে। আমি কোনো মতে মুখ লুকিয়ে আমার ডেস্কে এসে বসে পড়লাম। কি ভাই, ক্লাস এতক্ষণে শেষ হলো? রাফি তুই কিন্তু এবার সত্যি মাইর খাবি। দেখ ভাই, আর কতকাল এইভাবে লুকিয়ে লুকিয়ে মধু খাবি? এবার বিয়েটা করে ফেল, এরপর বাসায় বসে সবকিছু করিস, গল্প করিস আর কি। ম্যামকে ডেকে বলবো তুই আমাকে এইসব বলতেছিস? এ ভাই না, প্লিজ প্লিজ, আমার বউকে উল্টা পাল্টা বলে মার খাওয়াবে তোর এক্স, প্লিজ কিছু বলিস না। এইরকম থাকবি সব সময়, কিছু বলবো না।
হুম। এইভাবে দেখতে দেখতে অফিস টাইম শেষ হয়ে গেল। সবাই অফিস থেকে বেরিয়ে গেছে প্রায়। শ্রাবণ চল, বাসা যেতে হবে। তোরা এগিয়ে যা, আমি আসতেছি। ওকে। এরপর রাফি আর আসিফ বাইরে বেরিয়ে এলো, আর আমি আমার সব কিছু ঠিক করে অফিসের বাইরে বের হলাম। রাফি আর আসিফের বাসা আমার বিপরীত দিকে, তাই ওরা দুইজন আগে থেকে চলে গেছে। আর আমি রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু কিছুতেই খালি রিক্সা পাচ্ছি না। তখনই একটা গাড়ি আমার সামনে এসে থামলো। আমি ভালো করে খেয়াল করে দেখি সিমলার গাড়ি এটা, কিন্তু আমার সামনে এসে থামলো কেন? এরপর দেখলাম সিমলা গাড়ির গ্লাস নামিয়ে দিয়ে বলল, ভেতরে আসুন। না না, আপনি যান, আমি রিক্সা করেই চলে যেতে পারবো। ভেতরে আসতে বলেছি। এরপর আমি বাধ্য হয়ে গাড়িতে উঠে বসলাম সিমলার পাশের সিটে। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভার চালাতে লাগলো। আমি আমার বাসার ঠিকানা বলে দিলাম তাকে। বাড়ির ভিতরে হঠাৎ করে সিমলা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমি এমন প্রশ্নে একটু অবাক হলাম। এরপর বললাম, ভালোবাসা হিসাব বিজ্ঞানের মতো হিসাব করে হয় না। তবুও এইভাবে বলতে গেলে আমি আমার আম্মুকে সবচেয়ে বেশি ভালোবাসি, এরপর আপু, আর একটা মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। কে সেই মানুষটা? আমি কি জানতে পারি? অনেক ভালোই অভিনয় জানেন আপনি। যেমন? ওকে বাই, বাসার সামনে চলে এসেছি। আমি এটা বলে গাড়ি থেকে নেমে গেলাম। এরপর বাসার দরজার সামনে এসে কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে এলি যে? আজকে একটু তাড়াতাড়ি রিক্সা পেয়ে যাই। 4 চাকাওয়ালা রিক্সা? ও আম্মু, তুমি যখন দেখেই ফেলেছো তাহলে জিজ্ঞেস করতেছো কেন? ওইটা আমাদের নতুন বসের গাড়ি। মেয়ে নাকি ছেলে? আম্মু, তুমি কিন্তু বেশি সন্দেহ করতেছো আমাকে। তা কি করব, তোর ভাবসাব আমার বেশি ভালো লাগতেছে না। ধুর, এই বলে আমি আমার রুমে চলে এলাম। আমি জানি আর একটু সময় আম্মুর সামনে থাকলে আম্মু ঠিকই আমার পেট থেকে সব কথা বের করে নেবে, তাই পালিয়ে আমার রুমে চলে এলাম। নিজের রুমে শুয়ে শুয়ে আজকের ঘটনাগুলোর কথা চিন্তা করতে লাগলাম। সিমলার আচরণের অনেক পরিবর্তন ঘটছে, ও মনে হয় আমাকে মাফ করে দিয়েছে, তা না হলে এমন আচরণ করতো না। আর কিছুদিন পরেই সিমলার জন্মদিন। মনে মনে সিদ্ধান্ত নিলাম ওই দিনই সিমলাকে আবার প্রপোজ করব। যদি মেনে নেয় তাহলে আর কোনোদিন ওকে দূরে যেতে দিব না, আর যদি অপমান করে তাহলে এইভাবে একজন অপরাধী হয়ে ওর জীবন থেকে দূরে চলে যাব, আর কোনো দিন ফিরে আসবো না। বিছানায় শুয়ে শুয়ে এগুলো ভাবতেছিলাম, তখনই আম্মু আমার রুমে এসে বলল, শ্রাবণ বাবা, এই লিস্টটা নিয়ে একটু বাজারে যা তো। কেন আম্মু? বাজার প্রায় শেষ, তাই আগে থেকে সবকিছু এনে রাখা ভালো। আচ্ছা দাও। এরপর আম্মু আমার কাছে বাজারের লিস্ট দিয়ে রুমের বাইরে চলে গেল। আমিও রেডি হয়ে বাজারের ব্যাগ নিয়ে বাসার বাইরে বের হলাম, কিন্তু রাস্তার মাঝখানে রিয়ার সাথে দেখা। আমি রিয়াকে দেখেই ডাক দেই, কিন্তু রিয়া কেন জানি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে চায়। তাই আমি দৌড়ে রিয়ার কাছে চলে যাই। রিয়া, কি হয়েছে তোমার? সে অফিস থেকে খেয়াল করতেছি তুমি আমাকে কেমন ইগনোর করে চলতেছো। আমার কোনো কাজে তুমি কি অখুশি? তাহলে সেটা বলো, আমি আর এমন কাজ করব না। না ভাইয়া, তেমন কিছু না। ও আচ্ছা, বুঝেছি। আমি তোমাকে ভাবি বলে ডাকি, এই কারণে তুমি আমার উপরে রেগে আছো? আচ্ছা, সমস্যা নেই, আমি আর তোমাকে ভাবি বলে ডাকবো না, আপু বলেই ডাকবো। আমি না তোমার বন্ধুর হবু বউ, তাহলে আমাকে ভাবি ডাকলে আমি রাগ করব কেন? বরং আমার তো ভালোই লাগে। তাহলে এখানে দাঁড়িয়ে বলা যাবে না, ওই রেস্টুরেন্টে চলো, ওখানে গিয়ে সব কিছু বলি। আচ্ছা চলো রেস্টুরেন্টে। এইবার বলো কি করেছি আমি? তুমি কিছু করো নাই। তাহলে? আচ্ছা ভাইয়া, তুমি কি আমাদের অফিসের বসকে ভালোবাসো? রিয়ার এমন কথাই একটু অবাক হলাম। তারপরে বলে দিলাম, ভালোবাসি, কিন্তু ম্যাম তো পাত্তাই দেয় না। ও মাই গড, আমিও তাই তো ভাবতেছি, ম্যাম এমন করলো কেন? আসলে তোমার ধারণা ভুল। মানে? ম্যামও তোমাকে মনে মনে অনেক ভালোবাসে। সেটা তো আমি জানি। আরে আমি সেটা বলতেছি না। তো কি বলতেছো? ম্যাম বাইরে তোমার সাথে রাগীভাবে কথা বললেও সে তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু তুমি বুঝলে কিভাবে? মনে আছে কালকে আমি, তুমি আর আইমান 3 জন মিলে রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলাম, আর এইটা ম্যাম দেখে ফেলে। এইটা দেখে ম্যাম ভাবে আমি আর তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর এই কারণে অফিসে আজকে সকালে আমাকে ম্যাম তার কেবিনে ডাকে। তারপর ম্যাম আমাকে অনেকগুলো কথা শোনায়, কেন আমি তোমার সাথে গেছি। কিন্তু পরে যখন আমি তাকে সব খুলে বললাম যে আমি আইমানকে ভালোবাসি, এরপরে কিছুটা ঠান্ডা হলো, কিন্তু এর পরেও বলে দেয় আমি যেন তোমার সাথে আর বেশি কথা না বলি। এটা তো সাংঘাতিক ব্যাপার। আর আমি এই কারণেই তোমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করি। কি জানি আমার চাকরিটা আবার কখন নিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি।
হুম। আর ভাইয়া, তুমি তলে তলে এত সব করো, আগে জানতাম না। হুম। আচ্ছা ভাইয়া, বাসায় যেতে হবে, আসি। আচ্ছা। এরপর আমি রেস্টুরেন্টে থেকে বের হয়ে বাজার করতে চলে যাই। বাজার করে আসার পথে ভাবতে থাকি, আমি আগেই জানতাম যে সিমরা আমাকে এখনো মনে মনে ভালোবাসে, কিন্তু আজকে রিয়া যেটা বলল, এতে তো আমি 100% শিওর যে সিমরা আমাকে এখনো আগের মতোই ভালোবাসে। কারণ এর আগেও আমার সাথে কোনো মেয়ে দেখলেই সিমরা এমন করত। এক কথায় আমার পাশে কোনো মেয়ে দেখতে পারতো না। যাই হোক, আর কিছুদিন পরে সিমলার বার্থডে। আমি ঠিক করেছি ওই দিন সিমলাকে প্রপোজ করব। আমি জানি সিমলাও আমাকে মেনে নিবে। এরপর সুন্দরভাবে আমাদের জীবনটা আবার নতুন করে শুরু করব। অপরদিকে সিমলা তার রুমে বসে বসে ভাবতে, না, অনেক হয়েছে। বিয়াদবটার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আর না, সামনেই তো আমার বার্থডে। আমি জানি শ্রাবণ আমাকে সবার প্রথমে উইশ করবে, আর ওই দিনই সকলের সামনে আমি আমার আর শ্রাবণের বিয়ের কথা অ্যানাউন্সমেন্ট করব। সিমলা এই ব্যাপারে তার বাবার সাথেও কথা বলে। তার বাবাও এক কথায় রাজি হয়ে যায়, কারণ তার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, আর কতদিন এইভাবে থাকবে, তাই তিনি রাজি হয়ে যায়। এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। এখন সিমলা আর আমার সাথে তেমন কোনো খারাপ ব্যবহার করে না। এতে আমিও ভালো করে বুঝে যাই যে সিমলাও এখন আমাকে পছন্দ করে। কালকে সিমলার বার্থডে। আমি কালকের জন্যই অপেক্ষা করে আছি অনেক দিন ধরে। প্রতিদিনের মতো আজকেও আমি অফিসে বসে কাজ করতেছিলাম, তখনই আমার ডাক পড়ল সিমলার কেবিনে। আমিও প্রস্তুতি নিয়ে সিমলার কেবিনের দিকে গেলাম। কেবিনের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, ম্যাম, ভিতরে আসবো? তোমাকে কতবার বলবো আমার এখানে আসার জন্য তোমার কোনো অনুমতির প্রয়োজন নেই। এখন কি বলবেন বলেন। কালকে আমার বাসায় একটা পার্টি আছে। তুমি হয়তো জানো কিসের পার্টি। কালকে সময় মতো আমার বাসায় চলে আসবে কিন্তু। আচ্ছা। আর কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য আবার কিসের সারপ্রাইজ? আর আমিও আপনাকে কিছু বলতে চাই। আচ্ছা, কালকে সবকিছু দেখা যাবে। আচ্ছা, আমি এইবার আসি তাহলে। কোথাও যেতে হবে না এখন। সকালের খাবার খেয়েছো? খেয়েছি। দেখো তো, দেখে তো মনে হচ্ছে না। এরপর সিমলা আমার সামনে একটা টিফিন বক্স বের করলো। উফ, রোজ রোজ এই একই কাহিনী। জানি না সিমলা এগুলো করে কি পায়। আজ কিছুদিন ধরেই সিমলা আমার জন্য তার বাসা থেকে নিজ হাতে খাবার বানিয়ে আনে। আমিও কিছু বলি না। আসলে ব্যাপারটা আমারও খুব ভালো লাগে। এই নাও, এবার আমার কাছে আসো তো। আমি সিমলার কাছে যেতেই সিমলা আমার মুখে তার হাত দিয়ে খাবার খাইয়ে দিতে লাগে। এতে আমি প্রচণ্ড অবাক হই, কারণ এর আগে আমি একাই খেয়ে নিতাম আর সিমলা শুধু তাকিয়ে তাকিয়ে দেখতো। কিন্তু আজকে সিমলা নিজেই খাবার খাইয়ে দিতে লাগলো। এতে কিছুটা আনইজি ফিল হয়। তাই আমি সিমলাকে আটকে দিয়ে বলি, এ কি করতেছেন? যদি কেউ দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। কেউ দেখবে না, আর এতে কেলেঙ্কারির কি আছে? এই বলে সিমলা আমাকে খাইয়ে দিতে লাগে। খাবার শেষ হলে সিমলা আমাকে বলে, এবার ঠিক আছে। এখন চুপচাপ নিজের ডেস্কে গিয়ে কাজ করো, আর একদম কোনো কথা বলবে না কারোর সাথে। আমি কিন্তু নজর রাখবো। আচ্ছা। এরপর আমি হাসতে হাসতে সিমলার কেবিন থেকে বেরিয়ে এলাম। এরপর নিজের ডেস্কে বসে রাফির সাথে কিছু সময় কথা বললাম। আর এখন অফিসের সকলেই মোটামুটি জানে যে আমার আর সিমলার মধ্যে কিছু একটা চলতেছে। তাই এখন আর কেউ হা করে আমার দিকে তাকিয়ে থাকে না। এইভাবে আজকের দিনটা কেটে গেল। বাসায় রাতের বেলা ছাদে একা একা বসে আছি আর আজকের দিনের কথা মনে করতেছি। সিমলা ঠিক আগের মতোই হয়ে গেছে। ঠিক আগের মতোই আমার কেয়ার করে, যত্ন নেয় আর আমাকে শাসন করে। সিমলার এই সব কিছুর প্রেমে পড়ে গিয়েছিলাম আমি, আর আজকে আবার নতুন করে ওর প্রেমে পড়ে গেলাম। এরপর ছাদে আর না থেকে নিজের রুমে চলে এলাম। আজকে কেন জানি ঘুম পাচ্ছে না, হয়তো অনেক খুশি। এই কারণে ভাবতেই অনেক খুশি খুশি লাগতেছে, কারণ কালকে আমি সিমলাকে নিজের করে পাবো। এরপর রাত 12টার সময় সিমলাকে ফোন করে উইশ করলাম। মহারানী তো হেব্বি খুশি। এরপর কিছু সময় তার সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সিমলার বার্থডে উপলক্ষে একটা গিফট কেনার জন্য নিউ মার্কেটে এলাম। সেখান থেকে সিমলার জন্য একটা নীল শাড়ি কিনলাম। এর থেকে বেশি কিছু আমি দিতে পারবো না। আর আমি জানি আমি সিমলাকে যতই কম দামের উপহার দেই না কেন, সিমলা সেটাকে খুব আদর যত্ন করে গ্রহণ করবে। এরপর আমি বাসায় চলে আসি।
বাসায় এসে আম্মুর দিকে খেয়াল করে দেখি যে আম্মু অনেক হাসি খুশি, কিন্তু কি কারণে সেটা বুঝতে পারতেছি না। আবার জান্নাতের দিকে তাকিয়ে দেখি সেও আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। বিষয়টা একটু ঘোলাটে লাগলো আমার কাছে, তাই আমি আপুকে আমার ভাইয়া বলো কি বলবে, আমার আবার অনেক কাজ আছে। এই বুড়ি, তোর আবার কিসের এত কাজ? তোর আর বিষয়টা কি কিছুই বুঝতেছি না। ওটা তুমি বুঝবে না, এটা বড়দের ব্যাপার, তুমি তোমার কাজ করো। দিব কানে নিচে একটা, উনি অনেক বড় হয়ে গেছে। প্লিজ বল না কি হয়েছে। তোর আর আম্মুর ভাবসাব আমার ভালো লাগতেছে না। সময় হলে সব বুঝতে পারবে, আর এখন কথা না বলে রাতের জন্য তৈরি হও। এটা বলে জান্নাত এক দৌড়ে আমার রুম থেকে চলে গেল, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারলাম না। আর জান্নাতই বা জানলো কিভাবে আমি রাতে কোথাও যাব? দূর, মাথাটা ঝিনঝিন করতেছে। নিশ্চয়ই আমার জন্য সামনে কোনো বড় বিপদ আছে, আমাকে একটু সাবধানে থাকতে হবে। মোবাইলের দিকে তাকিয়ে দেখি দুপুর 2টা বেজে গেছে। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই শিমলার ফোন। জি ম্যাম বলুন। ওই কতবার বলতে হবে আমাকে ম্যাম বলে ডাকবে না? আচ্ছা ডাকবো না, এইবার বলো কি বলবে। শোনো না, আজকে তো আমার বার্থডে, আমাকে কি গিফট দিবে আজকে? কোনো গিফট দিতে পারবো না, তুমি তো জানোই আমি একটা গরিব ঘরের ছেলে। তুমি একদম এসব বাজে কথা বলবে না। আমার কোনো গিফট লাগবে না, তুমি আমার সবচেয়ে বড় গিফট। ওহো আচ্ছা। আর সময় মতো বাসায় চলে আসবে, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। তুমি আর আমি একসাথে কেক কাটবো। কিন্তু লোকে কি বলবে? আর তাছাড়া তোমার বাবা মা কি ভাববে? আরে রাখো তো তুমি এগুলো, এইসব আমি দেখে নিব। আচ্ছা রাখি এখন, আমি একটু ঘুমিয়ে নেই। ঘুমাও, টাটা। আচ্ছা। এরপর ফোন রেখে ঘুমিয়ে গেলাম। রাতে ভালোভাবে তৈরি হয়ে একটা রিক্সা নিয়ে সিমলাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, হাতে একটা কম দামি গিফট নিয়ে। জানি না সিমলা এটা পছন্দ করবে কিনা। এগুলো ভাবতে ভাবতে সিমলাদের বাসার সামনে চলে এলাম, কিন্তু বাসার ভিতরে প্রবেশ করে আমি জীবনের সবচেয়ে বড় সিমলাদের বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে আশেপাশে দেখতে লাগলাম। অনেক সুন্দর করে বাসাটা সাজানো হয়েছে। আমি রিক্সা ভাড়া দিয়ে মোবাইলের সময়টা দেখে নিলাম। সামনে এগিয়ে বাসার ভিতরে প্রবেশ করব, তখনই খেয়াল করি একটা মেয়ে আমাকে দেখেই দৌড়ে ভিতরে চলে যায়। আমি বিষয়টি ভালো বুঝতে পারি নাই, আর মেয়েটিকে আগে কোনোদিন দেখি নাই, তাই আর বেশি ভেবে দেখি নাই। ভিতরে প্রবেশ করে দেখতে পাই অফিসের সকলে কম বেশি আছে। আমি এগিয়ে রাফির কাছে যাব, তখনই বাসার সমস্ত লাইট অফ হয়ে যায়। শুধু কেক কাটার স্থানে একটা সাদা আলো জ্বলেছিল, কিন্তু সেখানে আমার চোখ যেতেই অবাক হয়ে যায়, কারণ সেখানে সিমলা দাঁড়িয়েছিল। এটা খুবই স্বাভাবিক, কিন্তু সিমলার পাশে আমি একটা ছেলেকে দেখতে পাই। ছেলেটি সিমলার খুবই কাছে ছিল, যেটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সিমলা তার কেকের সমস্ত মোমবাতি নিভিয়ে দিয়ে চাকু দিয়ে কেক কাটে, আর সকলে একসাথে হাততালি দিয়ে বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ সিমলা। আর সিমলা একটা কেকের টুকরো তার পাশে থাকা সেই ছেলেটিকে খাইয়ে দেয়, এবং এক টুকরো তার বাবাকে। এটা দেখে আমার দু চোখ দিয়ে পানি গড়িয়ে নিচে পড়ে। আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে সিমলা তো নিজেই বলেছিল যে আমি আর সিমলা একসাথে কেক কাটবো, তাহলে এটা কি ছিল? এরপর বাসার সমস্ত লাইট আবার জ্বলে ওঠে। আমিও আমার চোখের পানিগুলো মুছে নিলাম, যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। আমি আর রাফি আসিফের কাছে না গিয়ে বাসার এক কোণে দাঁড়িয়ে রইলাম। তখনই সিমলার বাবা স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে বলতে থাকে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সকলে জানেন আমার একটা মাত্র মেয়ে। আমি ছোট থেকে ওকে খুব আদর যত্নে করে মানুষ করেছি, কখনো অভাব বুঝতে দিইনি। আর আজকে আমার মেয়ে এত বড় হয়েছে যে সে নিজে একটা কোম্পানি একা পরিচালনা করে। আমি এতে খুবই গর্বিত। যাই হোক, আসল কথায় আসি। আপনারা সবাই জানেন যে আজকে আমার একমাত্র মেয়ের জন্মদিন। আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিনগুলোর মধ্যে একটা। আর এই খুশির দিনে আমি আপনাদেরকে আরও একটা খুশির খবর দিতে চাই। সিমলার বাবার এমন কথায় এখানে উপস্থিত সকলে আরও আগ্রহের সাথে তার দিকে তাকিয়ে থাকে, আর সিমলা মুচকি মুচকি হাসতেছে সকলের দিকে তাকিয়ে। এদিকে আমি যে তার দিকে তাকিয়ে আছি সেইটা যেন সিমলা দেখতেই পাচ্ছে না। আসলে কি সিমলার আমার কথা মনে নেই? তাহলে অফিসের এগুলো কি ছিল? সব কিছুই কি শুধু নাটক ছিল? জানি না, আমি কিছুই বুঝতে পারতেছি না। এর মধ্যে আবার সিমলার বাবা বলা শুরু করে, আর সেই খুশির খবরটা হচ্ছে আমার একমাত্র মেয়ের বিয়ে ঠিক করেছি।
আর বিয়েটা আমি খুব তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, কারণ আমার অনেক বয়স হয়েছে। কে জানে কখন মারা যায়। তাই আমি অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 8ই তারিখ মানে পরশু দিন সিমলার বিয়ে দেব। আর আমার সিমলা মাও রাজি এই বিয়েতে। সিমলার বাবার এমন কথায় আমার মাথাটা যেন ঘুরতে লাগলো। তবু আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। আমি যেহেতু বাসার এক কোণে দাঁড়িয়ে আছি, তাই আমার চোখের পানি কেউ দেখতে পাচ্ছে না। কি করে সিমলা এটা করতে পারে? যদি সিমলা এটাই করবে তাহলে কেন আমার এত কাছে এলো? আমি মনে মনে এগুলো ভাবতেছিলাম আর চোখের পানি ফেলতেছিলাম। এর মাঝে এখানে উপস্থিত অনেকেই জানতে চাচ্ছে তাদের ম্যাডামের জামাইকে। তাই সিমলার বাবা আবার বলে উঠল, আপনারা একটু শান্ত হন। আমি জানি আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমার মেয়ের জামাই কে হতে চলেছে, তো আপনাদের আর অন্ধকারে রাখবো না। এই যে সিমলার পাশে যে দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে রবি। সে পেশায় একজন ইঞ্জিনিয়ার, আর এই রবি হতে চলেছে আমার মেয়ের জামাই। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সকলে আনন্দ করেন, ফুর্তি করেন। এটা বলে সিমলার বাবা চুপ হয়ে যায় আর সকলে করতালির মাধ্যমে সিমলা আর রবিকে শুভেচ্ছা জানায়। আর সাথে সাথে একটা মিউজিক বেজে ওঠে। সবাই মিউজিকের তালে তালে নাচতে থাকে আর ড্রিঙ্কস করতে থাকে। আমি দাঁড়িয়ে থাকি সেই জায়গায়। আমার মাথায় কিছু আসতেছে না। কি থেকে কি হয়ে গেল? আমার কাছে এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে। সিমলা আমার সাথে ইচ্ছে করেই এমন করে, যাতে আমি কষ্ট পাই। আমার কাছে সবই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এটা সম্পূর্ণটা সিমলার নাটক ছিল, শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আমি এক মুহূর্তের জন্যেও সিমলার চোখে অভিনয় দেখতে পাইনি। আমি কিছুই কল্পনা করতে পারতেছি না। যাই হোক, যেটা হয়ে গেছে সেটাই মেনে নিতে হবে আমাকে। আমার আগে বোঝা উচিত ছিল সিমলা কোনোদিন আমার ছিল না, আর আমার হওয়ার কথাও ছিল না। শুধু শুধু আমি ওকে নিয়ে মাঝখানে স্বপ্ন দেখি। এরপর পকেটে থেকে রুমালটা বের করে চোখের পানি ভালো করে মুছে নেই আর ভাবি সিমলার সাথে শেষবারের মতো একবার কিছু কথা বলবো। তাই আমি সিমলার দিকে এগিয়ে যেতেই থাকি। আমি সিমলার পিছে গিয়ে সিমলাকে ডাক দেই, ম্যাম। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, তবুও ডাক দিলাম। আমার কথা শুনে সিমলা আমার দিকে তাকায় আর একটা হাসি দিয়ে বলে, ও মিস্টার শ্রাবণ, আসুন আপনার সাথে পরিচয় করিয়ে দিই। রবি, এদিকে শোনো। এই হচ্ছে শ্রাবণ, আর মিস্টার শ্রাবণ এই হচ্ছে রবি, আমার হবু বর। কোন শ্রাবণ? আরে ওই যে যার কথা তোমাকে বলেছিলাম, আমার পিএ। ও আচ্ছা, হ্যালো মিস্টার। হ্যালো। আমি হালকা একটা হাসি দিলাম, জানি না এই হাসিতে প্রাণ ছিল কিনা। আমি সিমলাকে আবার বললাম, ম্যাম আপনার সাথে একটু কথা ছিল, যদি এই দিকে একটু আসতেন। সরি, বুঝতেই পারতেছেন পরশু আমার বিয়ে, তাই এখন রবিকে ছেড়ে আসতে পারবো না। আপনি পরে আমার সাথে কথা বললেন, এখন পার্টিতে এনজয় করেন। সিমলা এই কথাগুলো বলে রবিকে নিয়ে অন্যদিকে চলে গেল। আমি বুঝতে পেরেছি সিমলা আমার সাথে এগুলো ইচ্ছে করেই করতেছে, যাতে করে আমি কষ্ট পাই। আর সিমলা এটাতে সফলও হয়েছে। তাই আমি আর এখানে এক মুহূর্তের জন্যও দাঁড়ালাম না। সিমলাদের বাসা থেকে বের হতে যাব, তখনই রাফির সাথে দেখা। কিরে, কই যাস? বাসায় যাই, একটু কাজ আছে। ও আচ্ছা, কিন্তু রাতে ডিনার করে যেতে পারিস তো? রাফির এমন কথায় অনেক কষ্ট পেলাম, কারণ রাফি তো সবটা জানতো। তাহলে ও কি করে আমাকে এমন পরিস্থিতিতে এই কথা বলে? আমি রাফির দিকে তাকিয়ে জাস্ট এইটুকুই বলি, ছি। এরপর কান্না করতে করতে সিমলাদের বাসা থেকে বেরিয়ে এলাম। কিছু দূর হেঁটে আসার পরে একটা টং দোকানে দেখতে পেলাম। সেখানে গিয়ে এক প্যাকেট সিগারেট নিয়ে নিলাম। রাস্তা দিয়ে হাঁটতেছি আর সিমলার কথা ভাবতেছি। তখনই আমার খেয়াল হলো আমার হাতে সিমলার গিফট রয়েছে। এটা দেখেই প্রচুর রাগ হলো। সিমলার জন্য আনা গিফটটা ছুঁড়ে ফেলে দিলাম আর সামনের দিকে হাঁটতে লাগলাম। আজকে প্রায় 2 বছর পরে আবার সেই রাতের কথা মনে পড়তেছে। এই রকমই কষ্ট হয়েছিল সেই দিন, যেদিন সিমলার মামা বলেছিল সিমলার বিয়ে হয়ে গেছে। প্রচুর কেঁদেছিলাম সেই দিন, কিন্তু আজকে তো সত্যি সত্যি সিমলার বিয়ে ঠিক হয়ে গেছে। কি করব এখন আমি জানা নেই। একের পর এক সিগারেট খেতে থাকি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। আনুমানিক তখন রাত 10টা বাজে। তখনই আম্মুর ফোন থেকে একটা কল আসে। আমি ফোনটা সাথে সাথে রিসিভ করি। হ্যালো ভাইয়া, কোথায় তুই? একটু বাইরে আছি। কেন, কিছু হয়েছে? আর আম্মুর ফোন তোর কাছে কেন? ভাইয়া তাড়াতাড়ি বাসায় আয়, আম্মু যেন কেমন করতেছে। কি হয়েছে আম্মুর? আমি এখনই আসতেছি। এরপর ফোন রেখে দিয়ে দৌড়ে বাসায় চলে যাই। বাসার দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দেয়। আম্মু, তোমার কি হয়েছে? জান্নাত আমাকে ফোনে কি বলল? আরে পাগল ছেলে, এত উত্তেজিত হতে হবে না। আমার তেমন কিছু হয়নি, একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। উফ,
তোমাকে কত করে বলি একদম চিন্তা করবে না, এই কারণেই তোমার এমন হয় মাঝে মাঝে। তখনই আপু আমার সামনে আসে আর আমাকে এসে বলে, ভাইয়া তোর কারণেই তো আমার এমন অবস্থা। আমার কারণে মানে? এই যে আম্মু একা কি বাসার সব কাজ একা করতে পারে? আমার বয়স হয়েছে তো। তাহলে একটা কাজের লোক ঠিক করলেই তো হয়। ভাইয়া তুই আবার উল্টা বুঝতেছিস। তুই যদি একটা বিয়ে করে নিস তাহলেই তো সবকিছু মিটে যায়। আম্মুরও একটা সাথী হবে আর আমিও একটা ভাবি পাবো। জানাতের এমন কথায় আমি কিছুটা পিছিয়ে গেলাম। এমনিতেই সিমলার কারণে অনেক কষ্টে আছি, এর উপরে আবার আম্মুর এই অবস্থা, কোথায় যাব আমি কিছুই বুঝতেছি না। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি জানি আম্মু মনে মনে এটাই চাই, ছেলের বিয়ের বয়স হয়েছে তবু ছেলে বিয়ে করতেছে না, এটা কোনো বাবা মা মেনে নিতে পারে না। আম্মু হয়তো আমার দিকে তাকিয়ে কিছু বলে না, কিন্তু আমি জানি আম্মু মনে মনে এটাই চাই। তাই আমি আম্মুর দিকে তাকিয়ে বলি, আম্মু তুমিও এটাই চাও? আম্মু কোনো কথাই বলতেছে না, তাই আমি বুঝে গেলাম আম্মুও এটাই চাই। তাই আমি আম্মুর মুখে হাত রেখে বললাম, আম্মু তোমাদের খুশিতেই আমার খুশি, আমি বিয়ে করব। তুমি মেয়ে দেখ, তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। আম্মু আমার এমন কথায় অনেক খুশি হলো, আমার দিকে তাকিয়ে বলল, বাবা তুই সত্যি বলতেছিস? ঠান্ডা দেখ না, তোর ভাই আমার সাথে মজা করতেছে। আম্মু আমি সত্যি বলতেছি। এবার আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই এতদিনে আমার মনে কথাটা বুঝছিস। আমার মেয়ে পছন্দ করা আছে, আমি শুধু তোর অপেক্ষায় ছিলাম। আমার কাছে মেয়ের ছবি আছে, অপেক্ষা কর, তোকে দেখাচ্ছি। জান্নাত আমার রুম থেকে ছবিটা নিয়ে এত। আম্মু আম্মু এত ব্যস্ত হতে হবে না, আর মেয়ে যখন তোমার পছন্দ তাহলে আমার আর দেখার দরকার নেই, তোমার পছন্দে আমার পছন্দ। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে। এটা বলে আমি আমার রুমে চলে এলাম। রুমে এসে দরজা বন্ধ করে চোখের পানি ফেলতে লাগলাম। এই তো কিছু সময় আগেও ভেবেছিলাম সিমলাকে আজকে নিজের করে পাবো, কিন্তু একটা দমকা হাওয়া এসে সবকিছু উল্টাপাল্টা করে দিল। আসলে আমার জীবনটাই এমন, কখনো সুখ সহ্য হয় না, যার কারণেই হয়তো আব্বুকে হারিয়ে ফেলেছি আর এখন সিমলাকে। তবে আমি তো প্রায় সিমলাকে ভুলেই গিয়েছিলাম, কিন্তু সিমলা নিজে এসেই আবার আমাকে সবকিছু মনে করিয়ে দেয়। সিমলা আমার উপরে প্রতিশোধ নিল, সব সত্যিটা না জেনেই আমার উপরে প্রতিশোধ নিল। ভালো করেছে সিমলা, এর জন্য ওকে আমি আর কোনো দিন ক্ষমা করব না। নীরবে কান্না করতেছিলাম আর এগুলো ভাবতেছিলাম। আপনারা ভাবতেছেন আমি যদি সত্যি সিমলাকে ভালোবেসে থাকি তাহলে কেন অন্য কাউকে বিয়ে করতেছি? আসলে আমি ইচ্ছা করলেই বিয়ে না করে থাকতে পারি, কিন্তু আমার দিকে যে আমার আম্মু তাকিয়ে আছে, কি করে একটা বাজে মেয়ের জন্য আমি আমার আম্মুকে কষ্ট দিব? তাই বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। প্রথম হয়তো একটু কষ্ট হবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে আশা করি। এগুলো ভাবতে ভাবতে আমার ফোনে একটা কল আসে। আমি তাকিয়ে দেখি সিমলা ফোন করেছে। আমার প্রচণ্ড রাগ হলো এটা দেখে, এরপরে ফোনটা কেটে দিলাম। কিন্তু একটু পরেই আমার ফোনে রাফির ফোন এলো। এটা দেখে আরও রাগ হলো, ফোনটা এবার বাধ্য হয়ে বন্ধ করে রেখে দিলাম। এরপর বিছানায় ঘুমিয়ে গেলাম। অপরদিকে শ্রাবণ সিমলাদের বাসা থেকে বেরিয়ে আসার সাথে সাথেই সিমলা বাসা থেকে বের হয়, আর সিমলা দেখতে পায় শ্রাবণ তার হাতে থাকা একটা গিফট ছুঁড়ে ফেলে দেয়। সিমলা দৌড়ে সেটার কাছে যায়। সিমলার পিছে পিছে রাফি, আসিফ আর রিয়াও দৌড়ে সিমলার কাছে যায়। সিমলা তাড়াহুড়ো করে গিফট খুলে ফেলে, আর তার ভিতরে সে একটা নীল শাড়ি দেখতে পায়। এটা দেখে সে একটা হাসি দেয়। এরপর তারা সেখান থেকে বাসার ভিতরে চলে আসে। ভিতরে এসে তারা গোল হয়ে একটা জায়গায় বসে। তখন সিমলা সকলকে উদ্দেশ্য করে বলতে থাকে, পাগলটা আমাকে ভালোবাসে, কিন্তু সেই দিন যদি ও আমার ফোনটা রিসিভ করতো তাহলে এতদিনে আমাদের সুন্দর একটা সংসার হয়ে যেত। এত নাটক করতে হতো না, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে বোঝাতে হতো না যে কাছের মানুষ দূরে চলে গেলে কেমন লাগে। সব কিছু ঠিক আছে, কিন্তু আমি এখনো এটাই বুঝলাম না যে শ্রাবণ ওই দিন ম্যামের ফোন কেন রিসিভ করে নাই। এর কারণ আমি এখনো বুঝলাম না। এটা আমিও জানি না, হয়তো মামার কথাই ঠিক ছিল, কিন্তু আমি ওই সব কিছুই ভুলে গেছি। এখন আবার নতুন করে সব কিছু শুরু করতে চাই। আর তাছাড়া আমার সব কিছু মানেই তো আমার স্বামীর, মানে শ্রাবণের। আপু তোমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ভেবেছিলাম তোমাকে কোনোদিন বলবো না, কিন্তু তুমি যে কথাগুলো বলতেছো এটা শুনলে আমার প্রচন্ড রাগ হয়। কি এমন কথা? এটা এমন একটা কথা যেটা শুনলে তুমি নিজেই গিয়ে শ্রাবণের কাছে মাপ চাইবে আজকের ঘটনার জন্য। রাফি ভাইয়া, তোমার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না, প্লিজ একটু খুলে বলবে? এরপর রাফি সবকিছু খুলে বলে কি কারণে শ্রাবণ সিমলার সাথে যোগাযোগ রাখে নাই, আর সিমলার মামার কারণে যে তারা এত বছর দূরে থেকেছে, সবকিছু খুলে বলে। এটা শোনার পর সিমলার সাথে সাথেই বসা থেকে উঠে দাঁড়ায় আর বলে,
এটা তুমি আগে বলবে না? আমি না জেনে শুনেই ওকে কতগুলো খারাপ কথা শুনিয়ে দিয়েছি, আর অফিসের কথা তো নাই বললাম। আর আজকে ওর সাথে যেটা করা হলো, ডেকে এনে অপমান করেছি আমি। ওর চোখে আমি স্পষ্ট পানি দেখতে পেয়েছি। না জানি আমাকে আর কখনো মাফ করবে কিনা। আপু তুমি শান্ত হও, সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমি তোমাকে সবটা বলতেই চেয়েছিলাম, কিন্তু শ্রাবণ বলতে নিষেধ করেছিল। আচ্ছা, এখন এসব কথা বাদ দিয়ে শ্রাবণ ভাইয়াকে ফোন করতে হবে। শুধু শুধু তাকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই। এরপর সিমলা তার ফোন দিয়ে শ্রাবণের নাম্বারে কল করে, কিন্তু একবার রিং হওয়ার পরেই ফোন কেটে দেয়। এরপর রাফি সহ এখানে উপস্থিত সকলে শ্রাবণের নাম্বার ট্রাই করে, কিন্তু কিছুক্ষণ পরে শ্রাবণের ফোন বন্ধ হয়ে যায়। সবাই ব্যাপারটা বুঝতে পারে যে শ্রাবণ রাগ করে কারো ফোন ধরছে না, আর রাগ করাটা স্বাভাবিক। রাফি, রিয়া, সিমলা সবাই এক জায়গায় বসে ভাবছে কি করা যায়। এত রাতে তো আর শ্রাবণের বাসায় যাওয়া সম্ভব না, তাই তারা ঠিক করলো যে সকালেই সবাই শ্রাবণদের বাসায় যাবে। ঠিক তখনই আসিফ তাদের কাছে আসে এবং বলে, রাফি, ওইদিকে অনেক বড় কাহিনী হয়ে গেছে। সকালে একসাথে আসিফকে জিজ্ঞেস করে, কি হয়েছে? শ্রাবণে কিছু হয়নি তো আবার? তবে মেমের জন্য খারাপ কিছু হতে চলছে। আসিফ, তুমি কথাটা ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজাসুজি ভাবে বলো তো। ম্যাম, আমি শ্রাবণকে ফোনে না পেয়ে আন্টিকে ফোন করি। ভেবেছিলাম শুধু এইটুকুই জানবো যে শ্রাবণ বাসায় গিয়ে পৌঁছেছে কিনা, কিন্তু কিন্তু আন্টি বলল শ্রাবণ নাকি অনেক আগে বাসায় ফিরেছে। এটা তো ভালো কথা। এটা ভালো কথা, সেটা আমিও জানি, কিন্তু শ্রাবণের বিয়ে ঠিক করছে আন্টি, আর সেই জন্য কাল সকালে তাদের বাসায় যেতে বলছে আমাদের। আসিফের এমন কথা শুনে সবাই বসা থেকে দাঁড়িয়ে যায়। সিমলা চোখ দুটো বড় বড় হয়ে যায়, আর সে আসিফকে বলে, আসিফ, আমরা কিন্তু এখন ফান করার মুডে নেই। ম্যাম, আমি ফোন করতেছি না। সত্যি শ্রাবণের আম্মু শ্রাবণের জন্য বিয়ে ঠিক করছে, আর আন্টি অনেক আগে থেকে শ্রাবণকে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু শ্রাবণ কিছুতেই রাজি হচ্ছিল না। আর আজকে ম্যামের বিয়ের কথা শুনে হয়তো শ্রাবণও রাগ করে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কিন্তু ম্যামের এটা তো মিথ্যা নাটক ছিল। কিন্তু সেটা তো আর শ্রাবণ জানে না। এর মধ্যে সিমলা কান্না শুরু করে দিয়েছে। তখন প্রায় রাত 12টা বেজে গেছে। সিমলাদের বাসায় এখন আর তেমন কেউ নেই, সবাই যার যার বাসায় চলে গেছে। এদিকে সিমলার আব্বু তার মেয়ের কান্না শুনে তাড়াতাড়ি তাদের কাছে চলে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন রাফি আর আসিফ সবটা খুলে বলে। এটা শুনে সিমলার আব্বুও কিছুটা চিন্তার মধ্যে পড়ে যায়। এরপর সিমলার আব্বু অনেক বুঝিয়ে সিমলাকে ঘরের ভিতরে নিয়ে যায়। সবাই যার যার বাসায় চলে যায়। সিমলা রাতে কান্না করতে করতে ঘুমিয়ে যায়। সকালবেলা আম্মুর ডাকে আমার ঘুম ভেঙে যায়। রাতে অনেক কষ্ট করে ঘুমিয়েছি, কিছুতেই ঘুম আসতেছিল না। কে রে, এত বেলা করে ঘুমালে চলবে? তাড়াতাড়ি ফিরে এসে নিয়েছে খাবার খেতে আয়, একটু পরে শপিং করতে যাবি তুই আর তোর বোন দুজনে মিলে। আম্মু প্লিজ, এইসব আমার ভালো লাগতেছে না, আমি যাব না। আমি এত কিছু বুঝি না, তুই একটু পরে যাবি, এটাই ফাইনাল। তুমি যাও তো এখান থেকে। এটা বলে আমি ওয়াশরুমের ভিতরে চলে এলাম। এমনিতেই মনটা ভীষণ খারাপ। একদিকে সিমলার বিয়ে ঠিক হয়ে গেছে, আর অন্যদিকে আম্মুও আমার বিয়ে ঠিক করে ফেলেছে। জানি না ভবিষ্যতে কি হবে। আমি ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে চলে এলাম। তখনই আম্মু আমার হাতে একটা ছবি দিল। এই নে, এটা তোর হবু বইয়ের ছবি, দেখে বলতো কেমন লাগে। আমি ছবিটা না দেখেই টেবিলের পাশে রেখে দিলাম। তখনই বাসার কলিং বেল বেজে উঠল। আম্মু গিয়ে দরজা খুলে দিল। কে এসেছে আমি সেই দিকে খেয়াল না করেই খাবার খেয়ে যাচ্ছি। তখন আম্মু আমার সামনে একটা মেয়েকে নিয়ে আসে। আমি মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখলাম। এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। শ্রাবণ, এইদিকে তাকিয়ে দেখ কে এসেছে। কে এসেছে? উফ, তোকে কতবার বলেছি ছবিটা দেখতে। এই হচ্ছে রিমি। রিমির সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে, আর সেটাও কালকে। আম্মুর কথায় গলার খাবার আটকে গেল। রিমি এসে আমাকে এক গ্লাস পানি এগিয়ে দিল। আমি পানি খেয়ে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু আমি বিয়েতে রাজি হয়েছি, তার মানে এই না যে তুমি এত তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিবে। দেখ বাবা, আমিও চেয়েছিলাম একটু বড় করে তোর বিয়েটা দিতে, কিন্তু রিমির পরিবার চাচ্ছে বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে। আর কালকেই বিয়ের দিনটা আমরা ঠিক করেছি। দুই পরিবারের লোকজন থাকবে শুধু, পরে তোদের মত থাকলে বড় করে একটা অনুষ্ঠান করা যাবে, সমস্যা নেই। আম্মু তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এটা বলে আমি খাবার শেষ করে আমার রুমে এসে তৈরি হতে লাগলাম, কারণ এখন নাকি আবার শপিং করতে যেতে হবে। আন্টি, উনি আমার রেগে চলে গেলেন কেন? ও কিছু না মা, আমার ছেলেটা একটু রাগী, তবে ভেতরটা এত নরম, তুমি চিন্তা করো না।
আচ্ছা আন্টি, আর আব্বু আমাকে আপনাদের বাসায় পাঠিয়েছে, একসাথে ওনাকে নিয়ে শপিং করতে যেতে বলেছে। একদম ঠিক করেছে তোমার বাবা। আচ্ছা তুমি জান্নাতের সাথে গল্প করো, আমি একটু শ্রাবণের সাথে কথা বলে আসি। আচ্ছা আন্টি। আমি রেডি হয়ে রুম থেকে বের হতে যাব, তখনই আম্মু আমার রুমে এলো। আমার হাত ধরে নিয়ে একটা চেয়ারে বসিয়ে বলল, মেয়ে পছন্দ হয়েছে? তোমার পছন্দ হলেই আমার পছন্দ। বিয়েটা কি আমি করতেছি নাকি? আর তোর যদি পছন্দ না হয়ে থাকে তাহলে এখনো সময় আছে, আমাকে বল। আর তা না হলে কিন্তু পরে কিছু বলতে পারবি না। আম্মু, আমার কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা থাকতেই পারে না। আমার আর কিছু নেই যে তার জন্য আমার সমস্যা হবে। এই তো আমার শোনা ছিল। তাহলে রিমিকে আর জান্নাতকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়, শপিং করতে আয়। মানে ওই মেয়েটাও যাবে নাকি আমাদের সাথে? এই বিয়ে তো পেয়ে আস্তে আস্তে বল, নিচে রিমি আছে, শুনতে পাবে। এই তুই আমার দিকে তাকা, ও তোর বউ হতে চলেছে, ও তো ওর সাথে শপিং করতে গেলে সমস্যা কোথায়? আচ্ছা আচ্ছা চলো। এরপর আমি নিচে চলে এলাম। সেখানে এসে দেখি রিমি আর জান্নাত বসে বসে গল্প করতেছে। আমি তাদের সামনে গিয়ে বললাম, জান্নাত তাড়াতাড়ি আয়। এটা বলে আমি বাইরে চলে এলাম। বাইরে এসে রিক্সা ঠিক করব, তখনই আমার সামনে একটা গাড়ি এসে থামে। আমি ভালো করে তাকিয়ে দেখি এটা তো আদনান স্যারের গাড়ি। স্যার সকাল সকাল আমাদের বাসার সামনে কি করে? আমি মনে মনে ভাবতেছি, তখনই গাড়ি থেকে স্যারের ড্রাইভার বের হয় আর আমার হাতে গাড়ির চাবি দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, স্যার আপনাকে গাড়িটা দিয়ে যেতে বলেছেন। মানে? সেটা আপনি স্যারকে ফোন করে জিজ্ঞেস করেন। আমি গেলাম, আমাকে আবার স্যারকে নিয়ে অন্য একটা জায়গায় যেতে হবে। এটা বলেই ড্রাইভার কোথায় হাওয়া হয়ে গেল। আমি অবাক হয়ে আদনান স্যারকে ফোন দিলাম। কিছু সময় রিং হওয়ার পরে ফোনটা রিসিভ করলো। হ্যালো স্যার, এগুলোর মানে কি? মানে তুমি তো আর আমাকে আপন ভাবো না, তাই হয়তো তোমার বিয়ের কথাটা আমাকে বললে না, কিন্তু আমি তো আর তোমাকে নিজের ছেলের মতন দেখি, তাই তোমার সুবিধার কথা চিন্তা করে গাড়ি পাঠিয়েছিলাম। আসলে স্যার সবকিছু এত হুট করে হয়ে যাচ্ছে যে আপনাকে বলার সুযোগ হয়ে ওঠেনি। তোমার আম্মু বলছে সব কিছু। এখন আর বেশি কথা না বলে বউকে নিয়ে শপিং করে এসো। এই রোদে রিক্সা করে গেলে অনেক কষ্ট হবে। স্যার এইসবের কোনো দরকার ছিল না, আমরা রিক্সায় যেতে পারতাম। এখন কিন্তু তুমি একা না, সাথে তোমার বউ আছে, তার কথাটাও একটু ভাবো। স্যার আপনি এখনো আগের মতোই আছেন। আমি জানি, আর কথা না বাড়িয়ে কাজে যাও। এরপর স্যার ফোন কেটে দিল। আমি জানি না মানুষটা এত ভালো কেন। আজকে আমার বাবা থাকলে তিনিও হয়তো আমাকে এমনভাবে মিষ্টি শাসন করে আমার প্রতি খেয়াল রাখতো। যাই হোক, আমি ড্রাইভিং সিটে উঠে বসে পড়লাম। রিমি আর জান্নাত এসে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। আমি জান্নাতকে বলি, তাড়াতাড়ি ওঠো। ভাইয়া, কার গাড়ি এটা? আদনান স্যারের। এরপর রিমি আর জান্নাত গাড়ির পিছন সিটে বসে পড়লো আর আমিও গাড়ি স্টার্ট করে মার্কেটের দিকে যেতে লাগলাম। গাড়ির লুকিং গ্লাসে তাকিয়ে দেখি রিমি মেয়েটা বারবার আমার দিকে তাকাচ্ছে, হয়তো কিছু বলতে চাই, কিন্তু আমি সেদিকে পাত্তা না দিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকি। গাড়ির লুকিং গ্লাসে তাকিয়ে দেখি রিমি মেয়েটা বারবার আমার দিকে তাকাচ্ছে, হয়তো কিছু বলতে চাই, কিন্তু আমি সেদিকে পাত্তা না দিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকি। কিছুক্ষণ ড্রাইভ করার পরে গন্তব্যস্থানে চলে এলাম। আমি গাড়িটা পার্কিং করে সকলকে নিয়ে একটা মার্কেটের ভিতরে গেলাম। জান্নাত ওনাকে সাথে নিয়ে সবকিছু সিলেক্ট করে ফেলো। ভাইয়া তুই কোথায় যাবি? তুইও আমাদের সাথে পছন্দ কর। আমার এইসব ভালো লাগে না, তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি ওই দিকটায় আছি, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিস। এই বলে আমি রিমি আর জান্নাতের কাছ থেকে দূরে চলে এলাম। মার্কেটের সাইডে একটু ভিড় কম, লোকজন নেই বললেই চলে। আমি পকেট থেকে ফোনটা বের করে অন করলাম। ফোন অন করার সাথে সাথেই সিমরার ফোন। আমি শিওর ও আমাকে জ্বালানোর জন্য ফোন করেছে। আমি আর ওর ফাঁদে পা দিয়ে যেচে অপমান হতে চাই না, তাই সিমরার নাম্বার ব্লক করে দিলাম। এরপর আইমানকে ফোন দিলাম, দোস্ত কোথায় তুই? আরে দোস্ত কোথায়, আবার অফিসে আছি। হালার বুড়ো আজকে একটু বেশি রেগে আছে, মনে হয় বউয়ের সাথে ঝামেলা করে অফিসে এসেছে। ও আচ্ছা, কিন্তু দোস্ত আমি যে একটা বিপদে পড়ে গেছি, এই বিপদ থেকে আর বোধহয় বের হতে পারবো না আমি। কেন, তোর আবার কিসের বিপদ? করিস তো এক্স গার্লফ্রেন্ডের অফিসে চাকরি, আবার শুনলাম সেও নাকি আবার তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, কাহিনী কি? এই সব কিছু নাটক ছিল। রাফি এবার চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে আমাকে বলল, কি জন্য এমন করলো আর তোর সাথে কি করেছে ও? কারণ বলে নাই, তবে আমি জানি কি কারণে শিমলা আমার সাথে এই নাটক করেছে। কি কারণে? ওই তো আর জানে না আমি কি কারণে ওর থেকে এত বছর দূরে ছিলাম, তাই আজকে সে বেঈমান ভাবে আর আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো এমনটা করেছে। আচ্ছা সমস্যা নেই, এই আইমান থাকতে তোর কোনো চিন্তা নেই। আমি বিকালে তোর সাথে দেখা করতেছি, আর আজকে সারা রাত শুধু চিল হবে, কোনো প্যারা নেই। আরে দোস্ত, মেয়ে আইবো আর যাইবো, এইভাবে দেবদাস হওয়ার কোনো মানেই নেই। সেই জন্য এইবার একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত?
কালকে আনার বিয়ে আম্মুর পছন্দের মেয়ের সাথে। 2 মিনিট নীরবতা পালন করে আইমান বলে উঠল, আমি যদি এখন তোর কাছে থাকতাম তাহলে। তাহলে কি? আরে বেটা, বুকে জড়িয়ে ধরতাম। আলার পুত, তুই এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। কিন্তু দোস্ত, সিমলার বিয়েটাও কালকে। তাতে তোর কি? ওইসব থার্ড ক্লাস মেয়েদের চিন্তা মাথা থেকে জেরে ফেলে দে। কিন্তু দোস্ত, আমি জানি সিমলা আমাকে এখনো ভালোবাসে। এই তোর এইসব ডায়লগ বাদ দে। আর শোন, তোকে আমি ভালো একটা উপদেশ দিই। এখন থেকে নতুন ভাবিকে নিয়ে চিন্তা কর। ওইসব সিমলা মাথা থেকে জেরে ফেলে দে। ঠিক বলেছিস। তা আমার ভাবি দেখতে কেমন? একটা ছবি দে তো দেখি। আরে দোস্ত, আমি নিজেই তো ভালো করে দেখি নাই, আর সিবি পাবো কই? আব্বে রাখ হারামজাদা। কালকে বিয়ে আর এখনো সে তার বউকে দেখে নাই। আমি একেবারে বিয়ের দিন এসে দেখবো। আর এখন রাখ, বসের ডাক পড়েছে। আচ্ছা। এরপর ফোনটা রেখে দিলাম। ফোনটা কেটে দেওয়ার সাথে সাথে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করলাম। হ্যালো, কে বলতেছেন? হ্যালো, কে? আমাকে চিনতে পারতেছো না? আমি মেয়েটির গলার আওয়াজ শুনে টের পেয়ে গেলাম যে এটা সিমলা। তাই রাগী গলায় বললাম, আপনি ফোন দিয়েছেন কেন? সমস্যা নেই, আমি রিজাইন লেটার আপনার অফিসে পাঠিয়ে দিব। আমি আর আপনার অফিসে চাকরি করতে পারবো না। তুমি আমার কথাটা একবার শুনে তারপর যা ইচ্ছা তাই বলো। কি কথা, তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই। আসলে কাল রাতে তুমি যেগুলো দেখেছো সেগুলো সব নাটক ছিল। আমি জানি তো। তুমি যেটা ভাবতেছো তেমন না। আসলে ছেলেটা আমার খালাতো ভাই। ও আচ্ছা, তাই? তুমি নিশ্চয়ই শুনেছো কালকে আমারও বিয়ে। তাহলে আমার বিয়ে যার সাথে ঠিক হয়েছে সে আমার ফুফাতো বোন। ওকে, তুমি বিশ্বাস করো, আমি জাস্ট তোমার সাথে। প্লিজ, আর কোনো নাটক আমি দেখতে চাই না। আর একবারও আমাকে ফোন দিবে না। এইটা বলে ফোন কেটে দিলাম। এরপর পকেট থেকে একটা সিগারেট বের করে খেতে লাগলাম। তখনই আমার মনে হলো আমার পিছে কেউ দাঁড়িয়ে আছে। তাই আমি পিছে ঘুরলাম। পিছে তাকিয়ে দেখি রিমি মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মনে হয় অনেক সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে। তাই আমি জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? জি হ্যাঁ, আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। তখনই আমার ফোনে আবার সিমলার কল এলো। এইবার আমি রেগে গিয়ে ফোনটা ফেলে দিতে যাব, তখনই আমার মনে হলো আমার সামনে রিমি আছে। তাই আমি নিজের রাগটা কন্ট্রোল করে ফোনটা অফ করে রেখে দিলাম। খুবই আস্তে রিমিকে উদ্দেশ্য করে বললাম, সরি, আপনি কিছু বলতে যাচ্ছিলেন। রিমি এমনিতেই খুব নরম প্রকৃতির মেয়ে, আর সে তার হবু স্বামীকে এইভাবে রেগে যেতে দেখে খুব ভয় পেয়ে যায়। ঠিক যেমন তার বাবা রেগে গেলে যেমন করে, শ্রাবণও তেমন করতেছিল। তাই সে খুব ভয় পেয়ে যায়। আর যে কথাটা বলতে এসেছিল সেটা ভয় বলতে পারে না। রিমিকে এইভাবে চুপ থাকতে দেখে আমি সিগারেটটা ফেলে দিয়ে বললাম, আরে বাবা, সরি বললাম তো। কিছু বলবো? না না, কিছু না, আমাদের শপিং করা শেষ। আল্লাহ, এই কথাটা বলতে এত সময় লাগে? আচ্ছা চলুন। এরপর আমি শপিং মলের ভিতরে গিয়ে বিল মিটিয়ে বাইরে বের হলাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখি সে খুব খুশি। এত খুশি আমি ওকে আগে কখনো দেখি নাই। তাই আমিও একটু খুশি হলাম। কিন্তু এই মেয়েটা একদম হাসতেছে না, মনে হয় খুব ভয় পেয়ে আছে। তখন আমারই একটু খারাপ লাগলো, কারণ আমি বোধহয় তার সামনে একটু বেশি রাগ দেখিয়েছি। আমি আর কিছু না ভেবে সবাইকে নিয়ে গাড়িতে উঠলাম। এরপর আপুকে জিজ্ঞেস করলাম, আপু, দেখতে দেখতে তো দুপুর হয়ে গেল, এখন তুই কি কিছু খেতে চাস? ভাবি, তোমার ক্ষুধা লাগছে? জান্নাতের ভাবি ডাক শুনে আমি আর রিমি দুজনেই অবাক হই। রিমি একটু লজ্জা পেয়ে বলল, না, আমার ক্ষুধা নেই। তা বললে হবে না ভাইয়া, চল ওইদিকে রেস্টুরেন্টে যাই। আচ্ছা চল। এরপর আমরা তিনজনে মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। সেখানে গিয়ে কিছু খেয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অপরদিকে সিমলা, রাফি, রবি, আসিফ, রিয়া আর সিমলার মামাতো বোন সকলে একত্রে সিমলাদের বাসায় বসে আছে। এখানে উপস্থিত সকলে খুব চিন্তিত, কারণ এখানে উপস্থিত সকলের শ্রাবণের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু সকলেই ব্যর্থ। আর এখানে কারো সাহস নেই যে শ্রাবণের আম্মুর কাছে গিয়ে সিমলার কথা বলবে, কারণ শ্রাবণ এমনিতে কোনো বিয়েতে রাজি হচ্ছিল না। তার মা তাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছে। এখন যদি সেটাও তারা ভেঙে দেয়, তাহলে শ্রাবণের আম্মু নিশ্চয়ই তাদেরকে ভালো চোখে দেখবে না। তাই কেউ কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, সবাই চুপ করে বসে আছে। তখনই সিমলা বলে, রবি, তোমার চোখে পানি কেন? আর এমন ভাবে বসে কি ভাবিস? সিমলার কথায় সকলের চোখ রবির দিকে যায়, আর তারা দেখে যে রবির চোখে পানি। আর তখনই রবি চোখের পানি মুছে ফেলে আর বলে, কিছু না, এমনিতেই। না, তোর কিছু তো একটা হয়েছে। আর তাছাড়া কাল রাতেও তোকে দেখি নাই, তুই কোথায় ছিলি? তখনই রবি বলে, আপু, আমার সব শেষ হয়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম না আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমাদের প্রায় 3 বছরের রিলেশন, কিন্তু কাল রাতে সব কিছু শেষ হয়ে গেছে আপু। মানে কি করে? সবটা খুলে বল। কাল রাতে ওর বিয়ে ঠিক হয়ে গেছে একটা ছেলের সাথে। তাতে সমস্যা কোথায়? তুমি মেয়েটিকে বলো তোমার সাথে পালিয়ে আসতে। আর মেয়েটা তোকে সত্যিই ভালোবাসলে অবশ্যই পালিয়ে আসবে। ও যে আমাকে খুব ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ও ওর বাবাকে খুব ভালোবাসে, প্লাস ভয়ও পায়।
তাইও এটা করতে পারবে না। রবির এমন কথায় সবাই রবিকে সান্ত্বনা দেয়। তখনই শিমলা রবিকে বলে, মেয়েটার একটা ছবি দেখাতো, দেখি চিনতে পারি কিনা। দাঁড়াও, দেখাচ্ছি আপু। এরপর রবি তার মোবাইল খুঁজতে লাগে, কিন্তু পায় না। কি খুঁজছিস? আপু, আমার মোবাইল। আরে ওইটা আমার রুমে আছে, গিয়ে দেখ। আমি শ্রাবণকে ফোন দিছিলাম তোর নাম্বার দিয়ে। আচ্ছা। এরপর রবি তার মোবাইল আনতে শিমলার রুমে চলে যায় এবং এদিকে শিমলা সবাইকে উদ্দেশ্য করে বলে, জানি না কি হয়ে গেল একটা রাতের মধ্যে। একদিকে আমার ভালোবাসা, অন্যদিকে রবিও ভালোবাসার সংকটে। যদি এটা একটা বাজে স্বপ্ন হতো তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। ঠিক বলেছেন ম্যাম। এর মধ্যে রবি ফোন নিয়ে আসে। সে একটা মেয়ের ছবি বের করে সকলকে দেখায়। ছবিটি দেখে শিমলা বলে, বাহ, মেয়েটা তো খুব সুন্দর, তোর চয়েস আছে, কিন্তু আফসোস। তখনই আসিফ বলে ওঠে, আরে এই মেয়েটার সাথেই তো শ্রাবণের বিয়ে কালকে। আসিফের এমন কথায় সবাই প্রচণ্ড অবাক হয়। শিমলা তাড়াতাড়ি রবির হাত থেকে ফোনটা নিয়ে আসিফের সামনে ধরে। কি বলতেছো তুমি এগুলো? ভালো করে দেখে বলো। আমি ভালো করেই দেখছি ম্যাম। এরপর আসিফ তার পকেট থেকে ফোন বের করে একটা মেসেজ দেখিয়ে বলে, এই দেখুন ম্যাম, শ্রাবণ নিজেই আমাকে এই ছবিটা সেন্ড করেছে। এই নাকি আর হবু বউ। কথাটা শুনে রবি আসিফের হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে দেখতে লাগে আর অবশেষে ফোনটা ফেরত দিয়ে বসে কান্না করতে লাগে। এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। যেখানে শিমলা আপু রবিকে নিয়ে একটা নাটক সাজিয়েছিল, আর সেখানে উল্টোভাবে শ্রাবণ রিমি এক হয়ে যাচ্ছে আমাদের প্ল্যানের বিপরীতভাবে। সবকিছু কেমন যেন ঘোলাটে লাগতেছে। এইবার সকলের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আসলে রিমির বাসা থেকে রিমিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু কোনো এক কারণে ছেলেপক্ষ রাজি ছিল না, আর এই কারণে রিমির বিয়ে আটকে ছিল। আর সেই ছেলেটাই ছিল শ্রাবণ। শ্রাবণ যেহেতু গতকাল রাতে বিয়ের জন্য হ্যাঁ করে দেয়, যার ফলে রিমির বিয়ে ঠিক হয়ে যায়। ছেলে যেহেতু ভালো ছিল, তাই রিমির পরিবার চাচ্ছিল তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে, আর এই কারণেই কাল শ্রাবণ আর রিমির বিয়ে ঠিক হয়েছে। সবাই মাথা নিচু করে বসে আছে। তখন রাফি বলে উঠল, সবাই চুপ করে আছো কেন? এইভাবে চুপ করে বসে থাকলে কোনো লাভ আছে? আমাদের কিছু একটা করে বিয়েটা আটকাতে হবে। কিন্তু কিভাবে? শ্রাবণ তো শিমলা ম্যামকে ভুল বুঝে বসে আছে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? শ্রাবণের বিয়েটা তো কালকে হবে, তাই না? কালকে। আমার জানা মতে বিয়েটা শুধুমাত্র দুই পরিবারের লোকজন নিয়ে হবে, আর যেখানে বাইরে কোনো লোকজন থাকবে না। এতে আমাদের অনেক ভালো হবে। এতে আমাদের কি? আগে প্ল্যানটা কথা বলি। কাল বিয়ের ঠিক আগ মুহূর্তে শিমলা আপু আর রবি শ্রাবণদের বাসার ভিতরে যাবে, সাথে আমরাও থাকবো, সমস্যা নেই। এরপর শিমলা আপু শ্রাবণের কাছে গিয়ে মাপ চাইবে, দরকার হলে আন্টির কাছে শ্রাবণকে চাইবে। আর শ্রাবণ নিশ্চয়ই ওর মায়ের কথা ফেলবে না। যেহেতু বাসায় তেমন কোনো লোকজন থাকবে না, তাই আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে। আমাকে শ্রাবণ মাফ করবে না। আরে আপু, তুমি চিন্তা করো না, আমার বন্ধুকে আমি ভালো করেই চিনি। আচ্ছা, আমি শেষ চেষ্টা করব। দরকার হলে আমি শ্রাবণের পা জড়িয়ে ধরে মাফ চাইব, যাতে ও আমাকে আপন করে নেয়। আর এরপরও কাজ না হলে আমি সুইসাইড করব। ম্যাম, এগুলো কোন ধরনের কথা? আর তাছাড়া রবির দিকে তাকিয়ে দেখেন, বেচারা কত কষ্ট পাচ্ছে। আমার তো বারবার মনে হচ্ছে যে কেউ আমাদের সাথেই আমাদের গেম খেলতেছে। আপু, আমি তোমাকে এসব করতে বারণ করেছিলাম, কিন্তু তুমি শোনো নাই। আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। অনেক হয়েছে, এখন এই সব কিছু বাদ দাও। ম্যাম সেই সকাল থেকে কোনো খাবার খায়নি। চলো সকলে একসাথে দুপুরে খাবার খেয়ে নেই। চলো। এরপর সবাই খাবার খেতে চলে গেল। আমি আমার রুমে বসেছিলাম, তখন আম্মু আমার রুমে এলো। বাবা, তুই কি সত্যি বিয়েটা করার জন্য প্রস্তুত? আম্মু, তোমাকে না বলে আমি অনেক বড় একটা কাজ করে ফেলেছি, আর এতে আমার আর রিমির দুজনেরই ভালো হবে। কি করেছিস? আম্মু, আগে তুমি আমার কথা মন দিয়ে শুনবে, এরপর যা বলার তাই বলবে। আচ্ছা বল। আম্মু, আমি রিমিকে বিয়ে করতে পারবো না, আর রিমিও মন থেকে আমাকে বিয়ে করতে পারবে না। রিমি ওর আব্বুর ভয়ে কাউকে কিছু বলতেছে না। আর তাছাড়া তুমি তো জানো আমি শিমলাকে অনেক আগে থেকে ভালোবাসি, আর একটা ভুল বোঝাবুঝির কারণে আমরা এতদিন দূরে ছিলাম। কালকে আমার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। তোমাকে বলেছিলাম না আমাদের অফিসের বস একটা মেয়ে, সেই মেয়েটার কেউ নয়, স্বয়ং শিমলা। এরপর আমাদের মধ্যে আবার নতুন করে সবকিছু ঠিক হয়ে যায়। যদি সবকিছু ঠিক হয়ে যায়, তাহলে তুই রিমিকে বিয়ে করতে রাজি হয়েছিলি কেন? আম্মু, আগে তুমি সবটা শুনে নাও। আচ্ছা বল। কিন্তু শিমলা জানে না যে কি কারণে আমি ওকে ছেড়ে চলে এসেছিলাম। তাই এই কারণে শিমলা আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য একটা মিথ্যা নাটক করে, আর এটাকে প্রতিশোধ বললে ভুল হবে। শিমলা মূলত আমাকে বোঝাতে চেয়েছে
কেউ কাউকে ছেড়ে চলে গেলে কেমন লাগে। আম্মুকে কালকে রাতে সবকিছু খুলে বলি। তাহলে তুই সিমলার এই প্ল্যানের কথা জানতে পারলি কিভাবে? আমার একটা ফ্রেন্ড রাফি বলেছে, রাফিও ওদের সাথে ছিল। তাহলে তুই তো খুব অন্যায় করেছিস সিমলার সাথে। মেয়েটা তোকে এত ভালোবাসে আর তুই মেয়েটাকে এইভাবে ঠকাচ্ছিস। আরে আম্মু, তোমার ছেলেকে এমন মনে হয়? তোর প্ল্যান কি একটু খুলে বলবি? আম্মু, এইবার লাইনে এসেছো তুমি। এরপর আমি আম্মুকে একটা প্ল্যানের কথা বললাম। আম্মু আমার প্ল্যান শুনে তো খুব খুশি। এই না হলে আমার ছেলে। আচ্ছা তুই এত বুদ্ধি রাখিস কই? পকেটে আম্মু। আচ্ছা আমি রেখে যাচ্ছি, আর দেখিস এটা করতে গিয়ে আবার হিতে বিপরীত না হয়। আম্মু আমি আছি তো, সমস্যা নেই। তুমি বরং আমার রুমে রিমিকে একটু পাঠিয়ে দাও। আচ্ছা। এরপর আম্মু নিচে চলে যায়। আমি আমার রুমে বসে অপেক্ষা করতে লাগি। কিছুক্ষণ পরে রিমির গলার আওয়াজ পাই। ভিতরে আসবো? আল্লাহ, এটা কি ধরনের মেয়ে রে বাবা, একদম বোকা। আসুন। এরপর রিমি আমার সামনে এসে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। আমি একটু মজা নেওয়ার জন্য গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম, আপনি কি এই বিয়েতে রাজি, নাকি বয়ফ্রেন্ড আছে আবার? আমার এমন কথায় রিমি আমার দিকে চোখ দুটো বড় বড় করে তাকায়, আর কিছুক্ষণ পরে বলে, না না, বিশ্বাস করেন আমার কোনো বয়ফ্রেন্ড নেই। প্লিজ বিয়েটা ক্যান্সেল করবেন না, আব্বু অনেক রাগ করবে তাহলে। আমি রিমির এমন কথায় না হেসে পারলাম না, তাই জোরে জোরে হাসতে লাগলাম। আমার হাসি দেখে রিমি মেয়েটা আরো ভয় পেয়ে গেল। তাই আমি একটা চেয়ার এনে রিমিকে বসিয়ে দিলাম আর বললাম, চিন্তার কোনো কারণ নেই, আমি সবটাই জানি। আপনি রবিকে ভালোবাসেন আর রবিকে বিয়ে করতে চান। আমার কথায় রিমি অনেক ভয় পায় আর চোখ বড় বড় করে আমার দিকে তাকায়। এরপর আমি আমার মোবাইলে একটা ছবি বের করে রিমির সামনে দেখাই, এই হচ্ছে শিমলা। আমি শিমলাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। সবকিছুই ঠিক যাচ্ছিল, কিন্তু শিমলা মেয়েটা আমার সাথে মজা করার জন্য আপনার বয়ফ্রেন্ড রবির সাহায্যে আমার চোখের পানি ঝরায়। এরপর কালকের রাতের ঘটনা সব খুলে বলি রিমিকে। ভাই আপনার সাথে খুব অন্যায় হয়েছে। এ কি, তুমি দেখি ভালো করে কথাও বলতে পারো। আমি তো ভেবেছিলাম তুমি ভালো করে কথা বলতে পারো না। মেয়েটা আমার থেকে ছোট তাই তুমি করে বললাম। ভাইয়া আমি এমনই একটু বোকা টাইপের। আরে কে বলেছে তুমি বোকা? শিমলার সাথে দেখা না হলে আমি শিওর তোমাকেই বিয়ে করতাম, সে তোমার 100টা বয়ফ্রেন্ড থাকলেও। আমার এমন কথায় রিমি আমার দিকে রাগীভাবে তাকায়। আরে মজা করতেছিলাম। আর এই যে আমি বিয়ের জন্য তোমাকে সিলেকশন করি, এর পিছনে একটা কারণ আছে। কি কারণ ভাইয়া? রবি আর শিমলা দুইজন প্ল্যান করে আমাকে কষ্ট দিয়েছে, আর আমি এইটা এক বন্ধুর সাহায্যে জানতে পেরেছি। তাই ওই রাতেই সব খোঁজ খবর নিয়ে জানতে পারি যে রবির গার্লফ্রেন্ড তুমি। তাই আমি রবি আর শিমলাকে মজা দেখানোর জন্য তোমার আর আমার বিয়েতে রাজি হয়ে যাই। ভাইয়া এত বড় ধোঁকা! ওরা দুইজন যেমন করেছে তেমন আমিও করেছি। কেমন হয়েছে? ভালো। কিন্তু ভাইয়া আপনি তো শিমলা আব্বুকে বিয়ে করে নেবেন, কিন্তু আমার কি হবে? আব্বু নিশ্চয়ই অন্য কোনো ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। তোমার জন্যই তো এত বড় প্ল্যান করা। আমার আর শিমলার বিয়ের পাশাপাশি তোমার আর রবির বিয়েটাও হবে, যদি তুমি আমার কথা মতো কাজ করো। প্লিজ ভাইয়া, আমি তোমার মতো কাজ করব, কিন্তু প্লিজ ভাইয়া আমাকে রবির সাথে মিলাই দেন। আচ্ছা শুনো তাহলে। এরপর আমি রিমিকে একটা প্ল্যানের কথা বললাম। রিমি প্ল্যানের কথা শুনে বলল, আমার একটু ভয় করবে, কিন্তু রবির জন্য আমি এটা করতেই পারি। গুড। আর শুনো, রবি বা শিমলা কেউ যেন জানতে না পারে আমাদের প্ল্যানের কথা। ওদের উচিত শিক্ষা দিব ভালোবাসা নিয়ে নাটক করার জন্য। আচ্ছা ভাইয়া, আজকে আসি, বাসায় যেতে হবে। আচ্ছা। এরপর রিমি চলে গেল আর আমি শান্তিতে বিছানায় শুয়ে পড়লাম। তখনই রাফির ফোন। বলো। ভাই আমি যে এসব কিছুর পিছনে, প্লিজ কাউকে বলবি না কিন্তু, তাহলে কালকে আমাকে শিওর হাসপাতালে যেতে হবে। আচ্ছা সমস্যা নেই, কাউকে বলবো না। তুই না আমার ছোটবেলার বন্ধু। এই রাখি, শিমলাপু আসতেছি। আচ্ছা রাখ হালা। আমি হেসে ফোনটা কেটে দিলাম। আপনাদেরকে আগে থেকেই বলে রাখি, রিমির পরিবারে অনেক সমস্যা আছে, যার কারণে রিমি এত ভয় পায় তার বাবাকে। আর এই পারিবারিক সমস্যার কারণেই আমাদের বাসায় বসে বিয়েটা হবে। যেহেতু অল্প লোকজন, তাই কোনো সমস্যা হবে না। এরপর আমি শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আজকে বিকালে রাতে শিমলা অনেকবার আমাকে ফোন দিয়েছে, কিন্তু আমি বেশি কথা শুনিয়ে দিয়েছি। শিমলা যে রাগী জানি না, সবকিছু জানার পরে বাসরাতে আমাকে ওর কাছে যেতে দেয় কিনা। এইভাবে দেখতে দেখতে আজকের দিনটা কেটে গেল। আজকে সকাল 10টায় সময় রিমিদের আমার বাসায় আসার কথা। ঠিক এইভাবে দেখতে দেখতে আজকের দিনটা কেটে গেল। আজকে সকাল 10টার সময় রিমিদের আমাদের বাসায় আসার কথা। আমি আমার রুমে বসেছিলাম, তখনই আম্মু আমার রুমে এলো। শ্রাবণ বাবা তাড়াতাড়ি রেডি হয়ে নে, একটু পরে রিমির পরিবার চলে আসবে। ঠিক আছে। এই যে একটা শেরওয়ানি দিয়ে গেলাম,
এইটা পরে নিচে চলে আয়। আম্মু আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল কথাটা। আম্মু তুমি এটা নিয়ে যাও, আমি এসব পড়তে পারবো না। এসব পড়তে পারবি না মানে কি? সকলেই তো এটা পরে বিয়ে করতে যায়। সেটা আমি জানি না, আমার ভালো লাগে না তাই পরবো না। উফ, তোকে নিয়েছি আমি কি করি? তাহলে অন্তত পাঞ্জাবিটা পরে নে। এইটা তোমার বলার দরকার ছিল না, আমি এমনিতেই পাঞ্জাবি পরতাম। তখনই জান্নাত নিচ থেকে আম্মুকে ডাক দিয়ে বলল রিমির ফ্যামিলি নাকি চলে এসেছে। আমি নিচে যাচ্ছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়। আর জানি না আজকে আমার জন্য কি অপেক্ষা করতেছে। তুই যে কি একটা প্ল্যান বানিয়েছিস।